আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আজকে অ্যাস্ট্রয়েড। তো আমরা প্রথমে অ্যাস্ট্রয়েড ইকুয়েশন থেকে তার প্যারামেট্রিক কার্ভ বের করব বা প্যারামেট্রিক ইকুয়েশনগুলো দেখব। সেই প্যারামেট্রিক ইকুয়েশন থেকে অ্যাস্ট্রয়েডের গ্রাফের যে রেঞ্জগুলো বা ডোমেনগুলো সেগুলো নিয়ে আলোচনা করব এবং হচ্ছে আমরা আলোচনা করার চেষ্টা করব হচ্ছে অ্যাস্ট্রয়েডের ট্যানজেন্ট লাইন নিয়ে। হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে আমরা অ্যাস্ট্রয়েডের এই ইকুয়েশনটুকু জানি যে অ্যাস্ট্রয়েডের ইকুয়েশনটা হচ্ছে x টু দি পাওয়ার 2/3 প্লাস y টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু হচ্ছে a টু দি পাওয়ার 2/3 a টু দি পাওয়ার 2/3। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের প্রথম কথা। তো এখানে একটা কথা বলা বাহুল্য যে আমরা কিন্তু এই জিনিসটা জানি যে যেই সকল কার্ভের বা যেই সকল ইকুয়েশনে এক্স এর জায়গায় ওয়াই অথবা ওয়াই এর জায়গায় যদি এক্স বসাই, তাহলে যদি ইকুয়েশনটা আনচেঞ্জড থাকে তাহলে সেই ধরনের ইকুয়েশনকে বলা হয় সেই ধরনের ইকুয়েশনকে বলা হয় বোথ এক্স ইজ রেসপেক্টে সিমেট্রিক, মানে উভয় অক্ষের সাপেক্ষে তারা প্রতিসম। যেমন আমি একটা ইকুয়েশন যদি লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। তো দেখো তুমি যদি এখানে ওয়াই এর জায়গায় এক্স লেখো আর এক্স এর জায়গায় তুমি যদি ওয়াই লেখো, তাও কিন্তু ইকুয়েশন কি হয়, ইকুয়েশনটা সেম থাকে। তো দেখো এটা ছিল আমাদের বৃত্তের ইকুয়েশন, বৃত্তের সমীকরণ। এই বৃত্তের সমীকরণটা দেখো, তুমি যদি হিসাব করো এই বৃত্তটাই হচ্ছে আসলে এইটা, এবং এই বৃত্তটা এক্স অক্ষের রেসপেক্টে সে এক্স অক্ষের রেসপেক্টে তার উপরের দিকের কার্ভ এবং তার নিচের দিকের কার্ভের এরিয়া কিন্তু সেম। হ্যাঁ, সে এক্স অক্ষের উপরের দিকে যতটুকু তার ক্ষেত্রফল, এক্স অক্ষের নিচের দিকে ক্ষেত্রফলটা কিন্তু সেম। আবার তুমি যদি চিন্তা করো না, তুমি ওয়াই অক্ষের রেসপেক্টে চিন্তা ভাবনা করবা, তাহলে ওয়াই অক্ষের রেসপেক্টে চিন্তা করলে এই যে এই সাইডের ক্ষেত্রফল এবং এই সাইডের ক্ষেত্রফল পরস্পর সমান। এই কারণে যখন আমরা দেখবো ইকুয়েশনে এক্স এর জায়গায় ওয়াই অথবা ওয়াই এর জায়গায় যদি আমরা এক্স বসিয়ে দেখি যে ইকুয়েশন আনচেঞ্জড, তখন সেই সকল কার্ভগুলোকে আমরা বলি বোথ এক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক। কেমন? আর যখন কোনো কার্ভ বোথ এক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক হয় তখন সেটাকে বলা হয় অরিজিনের রেসপেক্টে সিমেট্রিক, মানে মূল বিন্দুর সাপেক্ষে সিমেট্রিক বা প্রতিসম। তো অ্যাস্ট্রয়েডের ঘটনার ক্ষেত্রে কিন্তু একই। তুমি দেখো, তুমি যদি এক্স এর জায়গায় ওয়াই বসাও তাহলে ওয়াই টু দি পাওয়ার 2/3, ওয়াই এর জায়গায় তুমি যদি এক্স বসাও তাহলে এক্স টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু এ টু দি পাওয়ার 2/3। তার মানে বুঝতে পারলাম যে অ্যাস্ট্রয়েডটাও জিনিসটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি অ্যাস্ট্রয়েড জিনিসটা হচ্ছে এটাও সিমেট্রিক, এটাও এক্স এক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক হবে, ওয়াই এক্সিস এর রেসপেক্টেও সিমেট্রিক হবে। তো অ্যাস্ট্রয়েড জিনিসটা কি, এটা গ্রাফটা আসলে কেমন, ধরো বড় একটা বৃত্ত ছিল, ধরো এরকম একটা বড় বৃত্ত আছে, এইরকম একটা বড় বৃত্ত আছে। হ্যাঁ, এখন এই বৃত্তের মধ্যে ধরে নিলাম এইখানে আরো একটা বৃত্ত আছে, এই যে এখানে ধরে নাও যে এখানে আরো একটা বৃত্ত আছে, এই যে এই বৃত্তটা। হ্যাঁ, তো এটা হচ্ছে এই বৃত্তের সেন্টার, ঠিক আছে। তো এখন কি হবে যে এই বৃত্তটা যখন তুমি এই বৃত্তটাকে যখন তুমি এইখানে আনবা, হ্যাঁ, বা তুমি যখন এইখানে আনবা, তখন কি ঘটনাটা ঘটবে, যা দেখো এই বৃত্তটা যখন এই ছোট বৃত্তটা যখন এইখানে, তখন এই বৃত্তের ব্যাসার্ধটা কিন্তু ঠিক এইখানে ছিল, ক্লিয়ার। তো তুমি যখন এই বৃত্তটা ছোট বৃত্তটা যখন এই বড় বৃত্তের পরিধি ধরে যখন ঘুরে আবার এখানে চলে আসবে, তখন অ্যাকচুয়ালি কি হবে, তখন অ্যাকচুয়ালি এই যে অ্যাস্ট্রয়েড ছিল সেই অ্যাস্ট্রয়েডের গ্রাফটা তৈরি হবে। তো এই অ্যাস্ট্রয়েডের গ্রাফ তৈরি করার জন্য আমাদেরকে বেশ কিছু প্যারামেট্রিক ইকুয়েশন লাগবে। সেই প্যারামেট্রিক ইকুয়েশন গুলো আমি তোমাদেরকে প্রথমে একটা একটা করে বোঝানোর চেষ্টা করব। তারপরে হচ্ছে যে আমি সেই প্যারামেট্রিক ইকুয়েশন থেকে ট্যানজেন্ট লাইনে যাব, সেখান থেকে আমি তোমাদেরকে গ্রাফটাকে দেখাবো। তো দেখো, প্যারামেট্রিক ইকুয়েশন কি, আমরা জানি যে কোনো একটা ইকুয়েশন যদি এক্স এবং ওয়াই রেসপেক্টে দেওয়া থাকে, তাকে যদি নতুন কোনো চলকের রেসপেক্টে লেখা হয় এবং সেটা দিয়ে যদি ইকুয়েশনটা স্যাটিসফাইড হয় বা সিদ্ধ হয়, তখন সেই ইকুয়েশনকে বলা হয় প্যারামেট্রিক ইকুয়েশন। যেমন ধরো আমাদের এখানে এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন ধরে নিলাম। এখন এইটাকে লিখতে পারি, আমরা এইভাবে লিখতে পারি যে এক্স ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 2/3, নিচে হচ্ছে এ টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3, আর এখানে হচ্ছে এ টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু 1। তো তুমি যদি সাজিয়ে লেখো তুমি কিন্তু এটাকে এভাবে লিখতেই পারো যে এক্স বাই এ উপরে হচ্ছে 2/3 প্লাস ওয়াই বাই এ উপরে হচ্ছে 2/3 ইকুয়ালস টু 1। আচ্ছা, তো এটা তুমি লিখলে। আচ্ছা, এবার এখানে খেয়াল করো যে
এটাকে আবার এইভাবে লেখা যায় যে এক্স বাই এ, ঠিক আছে, তার উপরে পাওয়ার আছে কত, ধরে নিলাম হচ্ছে 1/3, আর তার উপরে পাওয়ার আছে কত, স্কয়ার। আচ্ছা, এখানে লিখতে পারি ওয়াই বাই এ, তার উপরে পাওয়ার আছে 1/3, তার উপরে পাওয়ার আছে কত, স্কয়ার ইকুয়ালস টু 1। তো এখন এই কোশ্চেনটা তুমি রাখো। এবার আমরা জানি কি, দেখো আমরা জানি হচ্ছে যে cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এটা আবার আমরা এই কোশ্চেনটা জানি যে cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটার ভ্যালু হচ্ছে 1। তাহলে এই কোশ্চেনের সাথে তুমি এখন এই কোশ্চেনটা কম্পেয়ার করো। তো তুমি যদি কম্পেয়ার করো তুমি এখানে কি পাবে, দেখো এইটার সাথে এই কোশ্চেনের সাথে এই কোশ্চেন কম্পেয়ার করি, তাহলে এখানে এতটুকুর উপরে স্কয়ার আর এখানে আছে কত, cos থিটা, তাহলে এইটাই কষ্ট কত লিখতে পারবো, cos থিটা। তো লিখলাম যে এক্স বাই এ তার উপরে পাওয়ার আছে কত, 1/3 ইজ ইকুয়ালস টু cos থিটা, ইকুয়ালস টু cos থিটা। কেন, cos থিটার উপরে স্কয়ার, আবার এইটার উপরেও কি স্কয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে তুমি এক কাজ করো, শুধু এক্স বাই এর মানটা লিখো। তো এক্স বাই এর মান নিতে গেলে কি করতে হবে, উভয়পক্ষে কিউব করতে হবে। তো কিউব করলে কি অবস্থা হবে, এখানে হবে cos কিউব থিটা। তাহলে এক্স এর ভ্যালু কত পেয়ে গেলাম, a cos কিউব থিটা। ক্লিয়ার? তো সিমিলারলি তুমি এভাবে লিখতে পারো, তুমি এখানে এইটাকেও লিখতে পারো এইভাবে যে ওয়াই বাই এ বা ওয়াই বাই এ টু দি পাওয়ার 1/3 লিখো যে অ্যাগেইন ওয়াই বাই 3 টু দি পাওয়ার হচ্ছে 1/3 ইকুয়ালস টু সাইন থিটা। কেমন? আচ্ছা, এখানে ওয়াই বাই 3 তো না, এখানে হবে ওয়াই বাই এ। কেমন? আচ্ছা, এখন আমার শুধু ওয়াই বাই এর মান যদি নিতে চাই, তাহলে ওয়াই বাই ইকুয়ালস টু কত হবে, এখানে দুই পাশে আমি কি করবো, কিউব করব। তো কিউব করলে এখানে কত হবে, সাইন কিউব থিটা। তাহলে ওয়াই এর মানটা গিয়ে দাঁড়াবে হচ্ছে এ সাইন কিউব থিটা। তো তার মানে অ্যাকচুয়ালি কি, দেখো এই এক্স এর ভ্যালু, এই যে এক্স এর ভ্যালু আমি পেলাম এ কস কিউব থিটা, এক্স এর ভ্যালু হচ্ছে এ কস কিউব থিটা এবং ওয়াই ভ্যালু হচ্ছে কত, এ সাইন কিউব থিটা। এই দুইটা ভ্যালু তুমি যদি অ্যাকচুয়ালি এই ইকুয়েশনে বসিয়ে দাও, বা এই ইকুয়েশনে বসিয়ে দাও, এই যে এই ইকুয়েশনে বসিয়ে দাও, বসালে দেখবা যে সমান সমান ফলাফল কত হচ্ছে, 1 হচ্ছে। আমি এখানে বসাই তোমাকে প্রুফ করে দেখাচ্ছি। ধরো এগুলো মুছে দিলাম। কেমন? তুমি এখানে মনে করো এটাকে ইনপুট করো, এই যে এই জায়গাতে বসাই, দেখো যে কত হয়, এক্স এর ভ্যালু এখানে কত আছে, এক্স এর ভ্যালু বলতেছে এ কস কিউব থিটা। তো লিখলাম এ কস কিউব থিটা। আচ্ছা, নিচে আছে কত, নিচে আছে হচ্ছে এ, তার উপরে পাওয়ার আছে কত, স্কয়ার। আচ্ছা, ওকে, বা তুমি এইভাবে না লিখে সরাসরি এইভাবে লিখো, আর একটু ভালো হয়। এইভাবে লিখো, এই যে এক্স বাই 8 1/3। আচ্ছা, এইভাবে লিখো, সমস্যা নেই, যেভাবে লিখেছিলাম সেভাবে লিখো। এক্স এর ভ্যালু কত ছিল, এক্স এর ভ্যালু ছিল এ কস কিউব থিটা, তুমি এটাই লেখো, এ কস কিউব থিটা। আচ্ছা, আর নিচে আছে কত, এ, তাহলে এ কাটা, তার উপরে পাওয়ার আছে কত, 1/3, তার উপরে পাওয়ার আছে কত, স্কয়ার, তার উপরে পাওয়ার আছে স্কয়ার প্লাস। এবার এখানে ওয়াই এর ভ্যালু কত আছে, এ সাইন কিউব থিটা। তাহলে লিখো যে ওয়াই এর ভ্যালু হচ্ছে এ সাইন কিউব থিটা ডিভাইডেড বাই হচ্ছে এ। তাহলে এ কাটা, এখন তার উপরে পাওয়ার আছে 1/3, তাহলে তার উপরে পাওয়ার হচ্ছে 1/3, তার উপরে পাওয়ার আছে কত, স্কয়ার, তার উপরে পাওয়ার আছে স্কয়ার। তাহলে ফলাফলটা কি অবস্থা হয় দেখো তো, এখানে কিউব আর এখানে 1/3 কাটাকাটি যাবে, তাহলে থাকবে কত, থাকবে শুধু cos থিটা। তাহলে cos থিটা তার উপরে আছে কত, স্কয়ার প্লাস, এখানে এখন কত হবে, এই 3 আর 3 কাটাকাটি যাবে, তাহলে আছে কত, সাইন থিটা তার উপরে স্কয়ার। ওই যে দেখো পেয়ে গেলাম কত, cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1 প্রুভড। তো এই জন্য অ্যাকচুয়ালি বলা হয়, তো এগুলো মুছে দিচ্ছি। যাই হোক, এই জন্য আসলে অ্যাকচুয়ালি বলা হয় অ্যাস্ট্রয়েডের যে ইকুয়েশন, সেই অ্যাস্ট্রয়েডের ইকুয়েশনের প্যারামেট্রিক বা পরামিতিক সমীকরণ হচ্ছে x ইকুয়ালস টু a cos কিউব থিটা, y ইকুয়ালস টু হচ্ছে a sin কিউব থিটা, a cos কিউব থিটা এবং y ইকুয়ালস টু a sin কিউব থিটা। তো অ্যাকচুয়ালি দেখো আরেকটা বিষয় হচ্ছে যে পরামিতিক সমীকরণ হচ্ছে, আমি আরেকবার বলেই দিচ্ছি পরামিতিক সমীকরণ জিনিসটা কি। পরামিতিক সমীকরণ হচ্ছে এমন একটা জিনিস যে তোমার ইকুয়েশন যদি এক্স এবং ওয়াই দেওয়া থাকে বা দুইটা চলকে দেওয়া আছে, তুমি তাকে নতুন একটা প্যারামিটারে বা নতুন একটা চলকে তুমি তাকে রিপ্রেজেন্ট করবা ওই এক্স এবং ওয়াই কে, যেন ওই এক্স এবং ওয়াই দ্বারা ইকুয়েশনটা কি হয়, সিদ্ধ হয়। তো দেখো আমাদের এই দুইটা ইকুয়েশন দ্বারা যেহেতু এই অ্যাস্ট্রয়েড ইকুয়েশনটা সিদ্ধ হচ্ছে, তার মানে এই দুইটা হচ্ছে অ্যাস্ট্রয়েডের রেসপেক্টে কি বলতো, প্যারামেট্রিক ইকুয়েশন। আচ্ছা, তো আমি কিন্তু আগে বলে নিয়েছিলাম, প্রথম কথা দেখো দুইটা কথা বলেছি, একটা হচ্ছে অ্যাস্ট্রয়েডের প্যারামেট্রিক ইকুয়েশন হচ্ছে এই দুইটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন, এবং অ্যাস্ট্রয়েডটা হচ্ছে উভয় এক্স এর রেসপেক্টে সিমেট্রিক, হ্যাঁ, প্রতিসম। কারণ এক্স এর জায়গায় ওয়াই বসাইলে আর ওয়াই এর জায়গায় এক্স বসাইলে ইকুয়েশন আনচেঞ্জড থাকে। ওকে, তো এইবার এখানে আমাকে বের করতে হবে ট্যানজেন্ট লাইন। তো ট্যানজেন্ট লাইনটার কাজ কি সেটা একটু পরে ড্র করে দেখাবো, আগে বের করে নিচ্ছি ট্যানজেন্ট।
ওকে, ট্যানজেন্ট বের করার জন্য আমরা জানি কি ট্যানজেন্ট মানে হচ্ছে স্পর্শক, আর স্পর্শককে বলা হয় কি বলতো, ডিডিএক্স অফ ওয়াই। তো এখন এই প্যারামেট্রিক ইকুয়েশন থেকে আমাকে ডিডিএক্স অফ ওয়াই ভ্যালুটা বের করতে হবে। তো বলো এখানে কত আছে, এক্স ইকুয়ালস টু এ কজ কিউব থিটা। তাহলে এখানে আমি এটাকে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, ডিএক্স ডি থিটা। ওকে, তাহলে এ বলো কস কিউব থিটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে, হবে হচ্ছে 3 কজ স্কোয়ার থিটা। কস থিটাকে করলে কত হবে, মাইনাস সাইন থিটা ইন্টু, আচ্ছা মাইনাস সাইন থিটা। ওকে, এ তো বাইরে, কস কিউবকে করলে হবে 3 কজ স্কোয়ার থিটা, কস থিটা করলে হবে মাইনাস সাইন থিটা। তাহলে ইকুয়েশন কি দাঁড়াবে, ডিএক্স বাই ডি থিটা ইকুয়ালস টু মাইনাস 3, যে মাইনাস 3a সাইন থিটা কজ স্কোয়ার থিটা। ওকে, এবার এইটা ওয়াই কে করব, তাহলে ওয়াই কে যদি করি তাহলে ওয়াই এর ভ্যালু আছে কত, a সাইন কিউব থিটা। আচ্ছা, তাহলে dy বাই ডি থিটা, থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, তাহলে এখানে কত হবে 3 সাইন স্কোয়ার থিটা, সাইন থিটাকে করলে হবে cos থিটা। তো আমার ট্যানজেন্টের ভ্যালু কি, ট্যানজেন্টের ভ্যালু হচ্ছে dy বাই dx। তো এখন আমি এই ইকুয়েশনকে এইটা দিয়ে এটাকে ভাগ করব, মানে এটা থাকবে উপরে, এটা থাকবে নিচে। তাহলে কি অবস্থা হবে দেখো, dy dx, কেন এই ডি থিটা কি যাবে, কাটাকাটি যাবে, তাহলে এটা থাকবে উপরে, এটা থাকবে নিচে। তাহলে লিখলাম যে 3a সাইন স্কোয়ার থিটা ইন্টু হচ্ছে cos থিটা। ওকে, এটা উপরে রাখলাম আর এটা নিচে রাখবো, তাহলে মাইনাস 3a, এখানে হচ্ছে সাইন থিটা ইন্টু এখানে হচ্ছে কত, cos স্কোয়ার থিটা। ক্লিয়ার? তো এখানে অ্যাকচুয়ালি কি হয়, এই 3a কাটা, এখানে উপরে থাকবে কত, এখানে উপরে থাকবে সাইন থিটা। কেমন, এই যে এখানে যদি কাটাকাটি করি তাহলে এখানে হবে সাইন থিটা, আর এখানে কাটাকাটি করলে হবে cos থিটা। তাহলে ভ্যালু কি দাঁড়াবে, সামনে আছে মাইনাস সাইন থিটা বাই cos থিটা, সাইন থিটা ডিভাইডেড বাই cos থিটা। তো তাহলে আমরা পেয়ে গেলাম ট্যানজেন্টের ভ্যালু, ট্যানজেন্টের ভ্যালু পেয়ে গেলাম। আচ্ছা, ট্যানজেন্টের ভ্যালু পেয়ে গেলাম, ট্যানজেন্টের ভ্যালু dy বাই dx এর ভ্যালু হচ্ছে মাইনাস ট্যান থিটা। এর ভ্যালু হচ্ছে কত, মাইনাস ট্যান থিটা। বুঝতে পারলাম, এর ভ্যালু হচ্ছে মাইনাস ট্যান থিটা। ওকে, তো এখন খেয়াল করো মাইনাস ট্যান থিটা। এখন আমি দেখতে চাচ্ছি যে আমার গ্রাফটা অ্যাকচুয়ালি কেমন হয়। আমি আবারও বলেছি, গ্রাফ আঁকার জন্য এই প্যারামেট্রিক কার্ভ, প্যারামেট্রিক লাইন এবং ট্যানজেন্ট সবগুলোই খুবই ইম্পর্টেন্ট। তো আমি আমার গ্রাফের জন্য একটা বক্স করতেছি, দেখো। তো দেখো আমি একটা বক্স আঁকতেছি, সেখান থেকে আমি ইকুয়েশনের গ্রাফটা দেখার চেষ্টা করব। তো প্রথম কথা, আচ্ছা ওকে, তো এখানে লিখলাম যে, খেয়াল করো এগুলো হচ্ছে থিটার ভ্যালু। থিটার ভ্যালু আমরা কাউন্ট করব 0 থেকে 90 ডিগ্রি, 180 ডিগ্রি এবং হচ্ছে 3π/2, 90 করে করে থিটার ভ্যালুটা বাড়াচ্ছি। তো থিটার রেসপেক্টে এক্স এর ভ্যালুটা কত হয়, ওয়াই এর ভ্যালুটা কত হয়, হ্যাঁ ওয়াই এর ভ্যালুটা কত হয়, আর হচ্ছে দেখবো হচ্ছে dy বাই dx এর ভ্যালুটা কত হয়। তো এখানে কত আছে ভ্যালু, ট্যানজেন্ট হচ্ছে dy বাই dx, dy বাই dx, এটা হচ্ছে ট্যানজেন্ট dy বাই dx। তো আসো একটা একটা করে চেক করি। তো প্রথম হচ্ছে থিটার ভ্যালু যখন 0, তাহলে ট্যান থিটার ভ্যালু 0, মানে থিটার ভ্যালু যখন 0 তখন এক্স এর ভ্যালু থিটার ভ্যালু যখন 0, তাহলে cos 0 মান 1, তার মানে এক্স এর মান হচ্ছে 1, এক্স এর মান হচ্ছে 1, দ্যাট মিন্স এক্স এর মান হচ্ছে a, হ্যাঁ 1 ইনটু a। আচ্ছা, তো এখানে চিন্তা করো থিটার ভ্যালু যখন 0 তখন y এর মানটা কত হয়, থিটার ভ্যালু যখন 0 তখন y sin 0 মান 0, তাহলে এখানে হবে 0। আচ্ছা, এবার থিটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, তো cos 90 ডিগ্রির মান 0, cos 90 ডিগ্রির মান 0। আচ্ছা, sin 90 ডিগ্রির মান হচ্ছে 1, দ্যাট মিন্স হচ্ছে এখানে ভ্যালু হচ্ছে a। আচ্ছা, তো এবার হচ্ছে 180, তো cos 180 মান হচ্ছে -1, দ্যাট মিন্স এখানে ভ্যালু হবে কত, -a। আর sin 180 মান হচ্ছে 0, এই যে এখানে থিটার মান যদি তুমি পাই বসাও তাহলে sin 180 মান 0, এলো 0। এবার হচ্ছে x এর মান হচ্ছে 3π/2, তাহলে 3π/2 যদি বসাই, তো চিন্তা করো 3π/2, যে cos 3π/2, তো cos 3π/2 তারপর কিউব, তো আমরা জানি cos 3π/2 এর ভ্যালু হচ্ছে 0, এখানে ভ্যালু হচ্ছে 0। আচ্ছা, তো এখন এখানে কত হবে y এর ভ্যালু, তো y এর ভ্যালু এখানে কত হবে, y এর ভ্যালু হচ্ছে sin 3π/2, sin কত, sin 270 ডিগ্রি। তো sin 270 ডিগ্রির ভ্যালু আবার কত জানি আমরা, sin 270 ডিগ্রির ভ্যালু হচ্ছে sin 270 ডিগ্রির ভ্যালু হচ্ছে -a, কেমন, তাহলে মানে -1, তুমি ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখো sin 270 ডিগ্রির ভ্যালু আসবে -1। ক্লিয়ার? এবার dy বাই dx এর কি অবস্থা, মানে ট্যানজেন্টের কি অবস্থা। আচ্ছা, তো থিটার ভ্যালু যখন 0 তখন dy বাই dx
ডিওয়াই বাই ডিএক্স, হ্যাঁ, ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু হচ্ছে 0, কারণ tan 0 মান হচ্ছে 0, ভ্যালু হচ্ছে 0। আচ্ছা, যখন 90 ডিগ্রি, আমরা জানি কি tan 90 ডিগ্রি মান কত? ইনফিনিটিভ। তো এখানে হচ্ছে ভ্যালু হচ্ছে ইনফিনিটিভ। ক্লিয়ার? তো এখানে এবার চিন্তা করো, যদি আমি এখানে বসাই পাই বসাই, তাহলে এখানে হবে tan পাই। আমরা জানি tan n পাই বা tan পাই মান হচ্ছে 0, তাহলে এখানে 0। আর এখানে যদি বসাই 3π/2, তাহলে tan 3π/2 ভ্যালু আবার কত? ইনফিনিটিভ, মানে হচ্ছে অসংজ্ঞায়িত। ভ্যালু লিখলাম অসংজ্ঞায়িত। ক্লিয়ার? তো এখন এগুলো কেন বের করলাম তার ব্যাখ্যা এবার দিচ্ছি। আমি কিন্তু সবগুলো ভ্যালু লিখে ফেলছি। ধরো ট্যানজেন্ট দিয়ে আসলে কি বোঝায়? ট্যানজেন্ট দিয়ে অ্যাকচুয়ালি বোঝায়, ধরো এরকম, যে ধরো এমন আছে, ধরো এমন আছে, এইটা মনে করো একটা কার্ভ, এই যে এইটা মনে করো একটা কার্ভ। তো এখন দেখো এই কার্ভের এই যে এইটা হচ্ছে এমন একটা পয়েন্ট, তুমি এই পয়েন্টে, এই যে এই পয়েন্টে, এই যে এই পয়েন্টে তুমি যদি একটা ডিওয়াই বাই ডিএক্স নাও, বা তুমি যদি একটা ট্যানজেন্ট আঁকো, দেখো এইটা কিন্তু এক্স অক্ষের রেসপেক্টে আছে, হ্যাঁ, এই ট্যানজেন্টটা কিন্তু এক্স এক্সিস এর সাথে কি অবস্থায় আছে? প্যারালাল অবস্থায় আছে, হ্যাঁ, প্যারালাল অবস্থায় আছে, ঠিক আছে। তো এই যদি এক্সিস এর রেসপেক্টে প্যারালাল অবস্থায় থাকে, তাহলে এটার এক্স এক্সিস এর রেসপেক্টে যেহেতু প্যারালাল আছে, তাহলে এটা সে এক্স অক্ষের সাথে কি সে কোনো কোণ তৈরি করতে পারছে? পারে নাই। তার মানে এখানে তার ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু হবে 0। এই যে দেখো 0। আর যদি মনে করো এই একই কার্ভ এই যে দিক দিয়ে উপর দিকে উঠে যাচ্ছে, এই যে উপর দিকে ধরে উঠতেছিল, তো এইবার দেখো এই যে এইখানে একটা পয়েন্ট পাইছি, এই যে এখন মনে করো এইখানে একটা পয়েন্ট আছে, যে এই পয়েন্ট, এই পয়েন্টটা এইবার এই পয়েন্টে তুমি যদি একটা ট্যানজেন্ট আঁকো, তাহলে সেই ট্যানজেন্টটা কিন্তু এক্স এক্সিসের সাথে কেমন কোণ তৈরি করে? 90 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে আমি বলতে পারি যে এই পয়েন্টের জন্য যদি আমি ডিডিএক্স অফ ওয়াই নেই, তাহলে সে হবে tan 90 ডিগ্রি। আর tan 90 ডিগ্রি ভ্যালু কত? tan 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে অসংজ্ঞায়িত বা হচ্ছে ইনফিনিটিভ, অসংজ্ঞায়িত বা ইনফিনিটিভ। তার মানে ডিওয়াই বাই ডিএক্স এর মান যখন ইনফিনিটিভ হবে, তখন আমি বলবো ট্যানজেন্টটা, এই দেখো ট্যানজেন্ট, এই যে স্পর্শকটা ওয়াই এক্সিস এর রেসপেক্টে প্যারালাল, ওয়াই এক্সিস এর রেসপেক্টে প্যারালাল, হ্যাঁ, প্যারালাল, ঠিক আছে। তো সে হচ্ছে ওয়াই এক্সিস এর রেসপেক্টে প্যারালাল হবে কখন? তার মানে একটা ট্যানজেন্ট বা একটা ডিওয়াই বাই ডিডিএক্স অফ ওয়াই যখন ইনফিনিটিভ হবে, তখন সে ওয়াই এক্সিস এর রেসপেক্টে প্যারালাল। আর যখন ডিডিএক্স অফ ওয়াই এর ভ্যালু 0, তখন সে এক্স এক্সিস এর রেসপেক্টে প্যারালাল। তো এখন চিন্তা করো, এখানে আমি এখন লিখতে হবে, দেখো এখানে লিখে ফেলি যে এখানে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু যখন 0, তার মানে সে হচ্ছে এক্স এক্সিস এর রেসপেক্টে প্যারালাল, হ্যাঁ। আর এখানে যেহেতু ইনফিনিটিভ, তার মানে সে হচ্ছে ওয়াই এক্সিস এর রেসপেক্টে প্যারালাল এই জায়গাতে। তাহলে এখানে আবার এক্স এক্সিস এর রেসপেক্টে প্যারালাল, আর এখানে হচ্ছে আবার ওয়াই এক্সিস এর রেসপেক্টে সে হচ্ছে প্যারালাল। তো এবার আমি হচ্ছে ছবিতে যাব, অ্যাস্ট্রয়েডের সমীকরণে যাব, সমীকরণ থেকে ডিরেক্ট গ্রাফে যাব। দেখো, তো অ্যাস্ট্রয়েডের সমীকরণগুলো বলতেছি কি, দেখো আমি এবার লিখলাম হচ্ছে, এই যে খেয়াল করো, এইটা হচ্ছে আমাদের এক্স এক্সিস, এইটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা ওয়াই, আর এটা হচ্ছে ওয়াই প্রাইম। কেমন? তো খেয়াল করো, বলতেছে যে থিটার ভ্যালু যখন 0 ছিল, থিটার ভ্যালু যখন 0, তখন এক্স এর ভ্যালু a, ওয়াই এর ভ্যালু হচ্ছে 0। তার মানে এক্স এর ভ্যালু যখন এই ধরে নিলাম এটা হচ্ছে a, হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে a, 0, এটা একটা পয়েন্ট, এতটুকু। আবার দেখো, এবার এক্স এর ভ্যালু যখন 0, তখন ওয়াই এর ভ্যালু হচ্ছে a, তাহলে এক্স এর ভ্যালু যখন 0, তখন ওয়াই এর ভ্যালু হচ্ছে এই যে এখানে পয়েন্ট 0, a। এবার বলতেছে এক্স এর ভ্যালু যখন মাইনাসে, তখন ওয়াই ভ্যালু 0, এই যে সমান দৈর্ঘ্য, সবগুলো সমান দৈর্ঘ্য, হ্যাঁ। তাহলে এখানে কত হবে? -a, 0। এবার বলতেছে এক্স এর ভ্যালু যখন 0, তখন ওয়াই ভ্যালু হচ্ছে -0, আর এখানে হচ্ছে -a, তাহলে 0, -a, ঠিক আছে। তো এখন এইগুলো হচ্ছে যে এইভাবে যাবে, হ্যাঁ, এইভাবে যাবে। যেহেতু এটা একটা কার্ভ, তো এটা হচ্ছে তার গ্রাফটা হচ্ছে ঠিক এরকম, ঠিক আছে। এগুলো কিন্তু সবগুলো সমান দৈর্ঘ্য বিশিষ্ট। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, স্যার এই ট্যানজেন্ট কেন বের করলাম? এই দেখো ট্যানজেন্ট বের করছি এই জন্য, দেখো এক্স এর ভ্যালু যখন a ছিল, এক্স এর ভ্যালু যখন a, তখন ট্যানজেন্টের ভ্যালু 0, সে এক্স এক্সিস এর রেসপেক্টে আছে। দেখো ঠিক এই পয়েন্টে, এই যে এই পয়েন্টে তুমি যদি একটা স্পর্শক নিতা, সেই স্পর্শকটা, এই যে এই পয়েন্টে একটা স্পর্শক নিলে, সেই স্পর্শকটা কিন্তু এক্স অক্ষের কি আছে? এক্স অক্ষের সাথে সমান্তরাল বা এক্স অক্ষের উপরে পড়ছে। তার মানে এই জায়গাতে হচ্ছে ডিওয়াই ডিএক্স এর মানটা 0, সে এক্স অক্ষের রেসপেক্টে আছে। আচ্ছা, তো এইবার এখানে বলতেছি কি, এবার এক্স এর ভ্যালু যখন 0, ওয়াই এর ভ্যালু তখন a, এই যে দেখো এখানে, হ্যাঁ। তো এইখানে এই যে এই পয়েন্টে, ঠিক এই পয়েন্টে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর মানে, এক্স এর ভ্যালু 0, ওয়াই এর মানে, ঠিক এই পয়েন্টে যদি আমি একটা কি আঁকি, আমি যদি এই যে এই কার্ভের উপরে যদি এই পয়েন্টে যদি একটা ট্যানজেন্ট আঁকি, এই যে ট্যানজেন্টটা কার উপরে পড়ছে? ট্যানজেন্টটা পড়ছে ওয়াই অক্ষের উপরে। এবং দেখো
এখানকার যে ট্যানজেন্ট ডিওয়াই ডিএক্স এর হচ্ছে ইনফিনিটিভ, কারণ এই ট্যানজেন্ট এখানে কত ডিগ্রি কোণ তৈরি করছে, 90 ডিগ্রি কোণ তৈরি করছে। ওই দেখো 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি কোণ তৈরি করার ফলে এই ট্যানজেন্টটা হয়ে গেছে ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে প্যারালাল। আবার এইখানে দিকে তুমি যদি খেয়াল করো, এইখানে একই অবস্থা, -a,0 পয়েন্টে হ্যাঁ পাইয়ের জন্য আমার এক্স এর ভ্যালু হবে -a, ওয়াই এর ভ্যালু হবে 0। এখানে আবার ট্যানজেন্টের মান হচ্ছে 0, যেটা এক্স এর রেসপেক্টিভ। তুমি এই পয়েন্টে যদি একটা ট্যানজেন্ট আঁকো, এই যে একটা স্পর্শক আঁকলাম, এই যে এই কার্ভের উপরে একটা ট্যানজেন্ট আঁকলাম, হ্যাঁ, তাহলে এইখানে কিন্তু আমার কার্ভ হলো 0, dy/dx এর মানটা 0, এবং এটা কিন্তু এক্স অক্ষের রেসপেক্টে প্যারালাল। আর এইখানে যদি আমি আঁকি, তাহলে এইটা কোন পয়েন্টের জন্য, এটা হচ্ছে এক্স এর থিটার ভ্যালু 3π/2 যখন, তখন এক্স এর ভ্যালু 0, দেখো এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু -a, ওয়াই এর ভ্যালু -a, আর dy/dx হচ্ছে ইনফিনিটি। তার মানে এইখানে যে ট্যানজেন্টটা আছে এই পয়েন্টের ট্যানজেন্ট হচ্ছে এইখানে হচ্ছে আমাদের ট্যানজেন্ট। তো দেখো এই ট্যানজেন্টটা কিন্তু dy/dx, এবং এই ট্যানজেন্টটা কিন্তু অ্যাকচুয়ালি সে এক্স অক্ষের রেসপেক্টে, এই দেখো এক্স অক্ষের রেসপেক্টে, এই যে এই ট্যানজেন্টটা সে এক্স অক্ষের রেসপেক্টে টোটাল এই বরাবর সে কত কোণ তৈরি করছিল, 3π/2 কোণ তৈরি করছিল, হচ্ছে ইনফিনিটি। তো এই ট্যানজেন্টটা এই পয়েন্টে, এই কার্ভের উপরে এই পয়েন্টে যে ট্যানজেন্টটা আঁকছি সেটা হচ্ছে ওয়াই অক্ষের রেসপেক্টে প্যারালাল বা ওয়াই অক্ষের উপরে আছে। বুঝতে পারলাম? তো এখন কথা হচ্ছে ট্যানজেন্ট নিয়ে আমাদের এত মাথা ব্যথা কেন? কেন মাথা ব্যথা? কারণ দেখো একটা বক্ররেখার উপরে অনেকগুলো ট্যানজেন্ট আঁকা যায়। যেমন দেখো তুমি চাইলে কিন্তু এই পয়েন্টে ট্যানজেন্ট আঁকতে পারতা। এই যে এই পয়েন্টে, এই যে এই পয়েন্টে একটা ট্যানজেন্ট আঁকতে পারতা, হ্যাঁ? তুমি চাইলে এই পয়েন্টে ট্যানজেন্ট আঁকতে পারতা, হ্যাঁ? এই পয়েন্টে ট্যানজেন্ট আঁকলে সেটা কিন্তু এখানে এক্স অক্ষের সাথে স্থূলকোণ তৈরি করে, তখন মান হবে নেগেটিভ। তুমি চাইলে এইখানে একটা এই ট্যানজেন্ট আঁকতে পারতা, ইচ্ছামতো ট্যানজেন্ট আঁকতে পারতা, হ্যাঁ? তো ট্যানজেন্টে আমরা আসলে বুঝি যে গ্রাফটা কোথায় গিয়ে শেষ হচ্ছে। যেমন দেখো গ্রাফটা এক্স এর ভ্যালু যখন a, তখন এখানে তার এই গ্রাফটা এখান থেকে আর এদিকে যাবে না, সে এখানে এক্স অক্ষের রেসপেক্টে সে সমান্তরাল হয়ে গেছে, গ্রাফটার এদিকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আবার এই পয়েন্টে আসার পর দেখলাম যে এই কার্ভের উপরে এই পয়েন্ট আসার পর দেখলাম যে সে এখানে ইনফিনিটিভ, তার মানে সে গ্রাফটার উপরের দিকে আর উঠবে না, সে এতটুকু পর্যন্ত উঠবে। এখানে এসে দেখলাম যে সেই ট্যানজেন্টের মানটা এখানে 0, তার মানে ট্যানজেন্টের মান যেহেতু 0, তার মানে এই গ্রাফটার এদিকে আর যাবে না, সে এখানে তার কাটিং পয়েন্ট, এটাই ঠিক আছে। আর এইখানে যেহেতু তার ট্যানজেন্টের মানটা ইনফিনিটিভ, তার মানে গ্রাফটা এদিকে আর নিচে নামবে না, নিচে নামার আর সুযোগ নাই, সে এই পয়েন্টে সে কাট করে চলে যাবে, হ্যাঁ, বা ছেদ করে আবার এদিকে চলে যাবে। তো আশা করি তোমাদেরকে আমি পুরোপুরি গ্রাফটা বুঝাতে পারলাম, তার প্যারামেট্রিক ইকুয়েশন, অ্যাস্ট্রয়েডের ইকুয়েশন, ছবি, সবকিছু মোটামুটি বুঝাতে পারলাম, ট্যানজেন্ট বুঝাতে পারলাম। তো পরবর্তীতে আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে অ্যাস্ট্রয়েডের ক্ষেত্রফল বের করার ফর্মুলা বা হচ্ছে প্রসিডিওর। শিক্ষার্থীরা, এবার আমরা সরাসরি ম্যাথটাতে চলে যাচ্ছি। ম্যাথটা বলেছে এক্সাম্পল 6 বলেছে যে ফাইন্ড দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ x⁴ প্লাস y⁴ ইকুয়ালস টু a⁴, অর্থাৎ অ্যাস্ট্রয়েড ফাইন্ড দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ। অ্যাস্ট্রয়েডের কার্ভ দ্বারা, এই যে অ্যাস্ট্রয়েডের কার্ভ দ্বারা যতটুকু এলাকা হচ্ছে আমাদের বাউন্ডেড, ততটুকু এলাকা কি বের করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা তো একটু আগে সবগুলো ক্যালকুলেশন করে দেখিয়েছিলাম যে অ্যাস্ট্রয়েডের যে কার্ভটা থাকে সেটা হচ্ছে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস, দুই এক্সিসের রেসপেক্টে কি সিমেট্রিক। কেন? এক্স এবং ওয়াই এর ভ্যারিয়েবল চেঞ্জ করে দিলে ইকুয়েশন আনচেঞ্জ থাকে। তার মানে অর্থাৎ প্রত্যেকটা পার্টে তার ক্ষেত্রফল কিন্তু সমান। তো আমরা বলতে পারি, আমরা যদি শুধু প্রথম পার্টের ক্ষেত্রফলটুকু বের করি, এই যে এই অংশটুকুর ক্ষেত্রফল যদি বের করি, এই অংশটুকুর ক্ষেত্রফল বের করলেই আর তাকে 4 দিয়ে গুণ করলে আমরা অ্যাকচুয়ালি টোটাল বাউন্ডেড এরিয়ার ক্ষেত্রফলটা পেয়ে যাব। এর মধ্যে আমরা কিন্তু একটু আগে তোমাদেরকে করে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে যে এই যে কার্ভ ছিল বা অ্যাস্ট্রয়েডের যে ইকুয়েশন, সেই কার্ভটা তার প্যারামেট্রিক ইকুয়েশন x = y, মানে x এর ভ্যালু হচ্ছে a cos কিউব থিটা এবং y এর ভ্যালু হচ্ছে a sin কিউব থিটার জন্য সেটা হচ্ছে সিদ্ধ হয়। তার মানে এই x, y, তার মানে এই কার্ভের উপরে, এই কার্ভের প্রতিটা বিন্দুতে মানে এই কার্ভটা ক্রিয়েট করার জন্য কিন্তু আমার x এর ভ্যালু a cos কিউব থিটা, মানে থিটার মানের ভ্যারিয়েশনের জন্যই কিন্তু আমি আসলে x এবং y এর ভ্যারিয়েবলগুলো পাচ্ছি বা মানগুলো পাচ্ছিলাম কোঅর্ডিনেটে বসানোর জন্য। তার মানে এই কার্ভের প্রতিটা পয়েন্ট এই x = a cos কিউব থিটা এবং y = a sin কিউব থিটা দ্বারা আসলে সিদ্ধ হয়। তার মানে আসলে আমি বলতে পারি এই কার্ভে যদি এখানে চিন্তা করো, আমি যদি এখানে ছোট্ট একটা স্লাইড নেই, এই যে এতটুকুর মধ্যে, এই অংশটুকুর মধ্যে, তাহলে এইখানে এতটুকু হবে আমার কত বলতো, এতটুকু হবে dx। তাহলে এটা হচ্ছে আমাদের dx। তাহলে এইটার যে উচ্চতাটুকু, হ্যাঁ, এই যে উচ্চতাটুকু এই y, তাহলে y এর মানটা কতটুকু হবে, y এর মানটা হবে a sin কিউব থিটা, a sin কিউব থিটা। কেন? কারণ এই যে y এই প্রতিটা পয়েন্টে কিন্তু এই প্রতিটা বিন্দুতে আসলে কে রিপ্রেজেন্ট করতেছে, প্রতিটা বিন্দুতে আসলে রিপ্রেজেন্ট করতেছে y এর ভ্যালু হচ্ছে a sin কিউব থিটা, আর প্রতিটা x এর ভ্যালু রিপ্রেজেন্ট করতেছে a cos কিউব থিটা। ঠিক আছে? তো দেখো এখানে এটা কি কোশ্চেন নাম্বার 1 দিয়ে দিলাম। এখন এই কথাগুলো দেখব যে সিন্স
since the given curve is symmetric about both axes. এটা কেন লিখলাম? কারণ আমরা তো বলেছিলাম যে কার্ভটা হচ্ছে সে উভয় অক্ষের রেসপেক্টে কি হবে, উভয় অক্ষের রেসপেক্টে সে হবে প্রতিসম। তো সিন্স দ্য গিভেন কার্ভ ইজ সিমেট্রিক অ্যাবাউট বোথ এক্সিস, দেন এখন তাহলে চিন্তা করো এই কার্ভটা এক্স এক্সিস এবং হচ্ছে ওয়াই এক্সিসে কোথায় কোথায় সে পাসিং থ্রু পয়েন্ট হয়, কোন কোন পয়েন্টে সে ছেদ করে সেই ছেদবিন্দুগুলো বের করতে হবে। তো এই কার্ভটা যখন এক্স অক্ষকে যখন ছেদ করবে তখন তার কার মান 0 হবে, ওয়াই এর মান 0 হবে। তো লিখো যে দেন ওয়াই ইকুয়ালস টু 0, ইকুয়েশন 1 এই অবস্থায় ইকুয়েশনের ভ্যালু এটা পার্ট 0 হয়ে যাবে, তাহলে কত হবে x টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু a টু দি পাওয়ার 2/3, দ্যাট মিন্স x ইকুয়ালস টু a, again x ইকুয়ালস টু যখন 0, কারণ কার্ভটা যেহেতু আবার y অক্ষের রেসপেক্টে প্রতিসম, তার মানে y এর মান যখন x এর ভ্যালু 0, y অক্ষকে যখন ছেদ করবে তখন ওখানে x এর মান থাকবে না, তার মানে x এর ভ্যালু যখন 0 তখন ইকুয়েশন 1 এর কি অবস্থা হয়, তখন এখানে লিখতে পারি যে y টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু হচ্ছে a টু দি পাওয়ার 2/3, তাহলে লিখতে পারি y ইকুয়ালস টু a। তো তাহলে এখানে লিখতে পারি যে এখানে একটা কাজ করা যেতে পারে, এখানে এভাবে চিন্তা করতে পারি, এভাবে চিন্তা করতে হলে ভালো হইতো যে 1/3 আছে, তো তাহলে উভয় পক্ষ থেকে তুমি 1/3 করে করে বাদ দিয়ে দাও, তাহলে এখানে হবে y স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার, তাহলে y ইকুয়ালস টু হবে প্লাস মাইনাস a, কারণ যেহেতু আমাকে কার্ভটা যেটা সিমেট্রিক দুই দিক থেকে ভ্যালু নিতে হবে। তাহলে এইখানে লাইনটা কত হবে, এইখানে লাইনটা হবে x স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার, আর x ইকুয়ালস টু কত হবে প্লাস মাইনাস a, x ইকুয়ালস টু প্লাস মাইনাস a। আচ্ছা, তো তাহলে আমি বলতে পারি যে কার্ভটার পাসিং থ্রো পয়েন্টগুলো কি কি বলতো? কার্ভের পাসিং থ্রো পয়েন্ট হচ্ছে এইগুলো এখন লিখে ফেলবো যে hence the curve passes through at সে কোন কোন পয়েন্টে ছেদ করে বলো, x এর ভ্যালু যখন 0, y এর ভ্যালু হচ্ছে এগুলো, তাহলে y এর ভ্যালু যখন 0 তাহলে আগে এগুলো লিখি যে a, 0 মাইনাস a, 0, এখানে পয়েন্ট কত আছে বলো তো, এখানে হচ্ছে x এর ভ্যালু 0, আচ্ছা তাহলে 0, a, হচ্ছে 0, মাইনাস a পয়েন্টস, সে অ্যাকচুয়ালি এই সকল পয়েন্টস দিয়ে সে ছেদ করে চলে যায়, এই যে এই সকল পয়েন্টগুলো দিয়ে সে ছেদ করে চলে যায়। তো এখন অ্যাকচুয়ালি আমি ক্ষেত্রফল বের করবো কতটুকু, যেহেতু পুরোটুকুর ক্ষেত্রফল নিব, আমি পুরো অংশটুকু তো আর ক্ষেত্রফল বের করবো না, আমি হচ্ছে প্রথম অংশের ক্ষেত্রফলটুকু নিব, এই যে প্রথম পার্ট, এই যে এতটুকুর ক্ষেত্রফল নিব, টোটাল অংশটার ক্ষেত্রফল নিব, হ্যাঁ টোটাল অংশটা ক্ষেত্রফল নিব। তো টোটাল অংশটা যদি প্রথম চতুর্ভাগের যদি ক্ষেত্রফলটা নেই, তাহলে এখানে লোয়ার লিমিট 0 থেকে শুরু করব, আপার লিমিট এতে গিয়ে শেষ করব। তো এখানে লিখতে পারি যে hence the limit, সুতরাং the limit of ফার্স্ট কোয়াড্রেন্টের ভ্যালু কতটুকু এখানে ছিল, ও এ বি রিজিয়ন, the limit of ও এ বি রিজিয়ন lies on x equals to 0, যে x এর ভ্যালু 0 থেকে শুরু হয় কত পর্যন্ত, 0 to x equals to a। এটা হচ্ছে এই ও এ বি যে রিজিয়নটুকু আছে, এই রিজিয়নের লিমিট হচ্ছে এতটুকু, হ্যাঁ। তো এবার লিখো যে সুতরাং the total area of the curve, area a equals to integration of বলো লোয়ার লিমিট শুরু করবো কোথা থেকে, 0 থেকে আপার লিমিট x এর রেসপেক্টে, হ্যাঁ। তাহলে এই যে স্লাইডটুকু নিয়েছিলাম, স্লাইডটা তো আয়তক্ষেত্র, এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে y আর প্রস্থ হচ্ছে dx, তাহলে y ইন্টু dx, তাহলে এরকম এই ক্ষেত্রফলটুকু তো প্রথম চতুর্ভাগের আমাকে কি করতে হবে, 4টা চতুর্ভাগের ক্ষেত্রফল নিতে হবে, 4টা চতুর্ভাগে যতটুকু কার এনক্লোজড এরিয়া ততটুকু নিতে হবে, এই জন্য আমি কি করে দিলাম, 4 দ্বারা গুণ করে দিলাম। তো এখন বলো আমরা কি জানি, এই y বলতে কতটুকু আছে, এই y এর মান হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশনের কত, a sin কিউব থিটা, তো এখানে তুমি লিখো যে here y equals to a sin কিউব থিটা, এটা হচ্ছে আমাদের y এর ভ্যালু। তো চিন্তা করো
আমাকে এটা হচ্ছে ওয়াই ভ্যালু হচ্ছে আমাকে ওয়াই ভ্যালু হচ্ছে এ সাইন কিউব থিটা। তো এটা আমি এখানে লিখে ফেলবো যে 4 0 to a ওয়াই ভ্যালু হচ্ছে এ সাইন কিউব থিটা ইন্টু হচ্ছে ডিএক্স। তো এখন আমার অঙ্কটা যেহেতু থিটার রেসপেক্টে আসছে, ডিএক্স থেকে আমাকে যাইতে হবে কোথায়, থিটার রেসপেক্টে যাইতে হবে। তাহলে এই অঙ্কের জন্য প্যারামেট্রিক ইকুয়েশনে ওয়াই এর ভ্যালু ছিল হচ্ছে এ সাইন কিউব থিটা, তাহলে এক্স এর ভ্যালু কতটুকু, এক্স এর ভ্যালু হচ্ছে এ কস কিউব থিটা। আচ্ছা, তো তুমি এখানে লিখে রাখো, তো আমি এখানে মুছে দিচ্ছি, এগুলো মুছে দিলাম। আচ্ছা, তুমি এখানে লিখবে এখানে এটা লিখে রাখো, হেয়ার ওয়াই ইকুয়ালস টু সাইন কিউব থিটা, এক্স ইকুয়ালস টু হচ্ছে এ কস কিউব থিটা। both are the parametric equations অথবা প্যারামেট্রিক কোঅর্ডিনেট লিখতে পারো, প্যারামেট্রিক কোঅর্ডিনেট of this curve যে তারা দুইটা হচ্ছে এই x equals to a cos cube theta এবং y equals to a sin cube theta, এটা হচ্ছে যে এই কার্ভের যে রেসপেক্টে প্যারামেট্রিক ইকুয়েশন। তো তাহলে এখানে কত আছে বলো তো, x এর ভ্যালু আছে কত, a cos cube theta, তো লিখলাম a cos cube theta। তাহলে dx এর ভ্যালু কত হবে, a সামনে cos cube theta, এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে, হচ্ছে 3 cos স্কয়ার থিটা। cos থিটাকে করলে কত হবে, cos থিটাকে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস sin থিটা, থিটাকে করলে কত হবে ডি থিটা, থিটাকে করলে কত হবে ডি থিটা। তো এরপরে আমার লাগবে কি আপার লিমিট আর হচ্ছে লোয়ার লিমিট। আচ্ছা, তো আপার লিমিট আর লোয়ার লিমিট এইভাবে তুমি চিন্তা করো যে এখানে যাচ্ছি হচ্ছে যে এক্স চলকে ছিলাম, যাচ্ছি থিটা চলকে, তাহলে এক্স আর হচ্ছে থিটা। এখন চিন্তা করো এক্স এর লোয়ার লিমিটটা কতটুকু আছে, এক্স এর লোয়ার লিমিট আছে এখানে 0, এক্স এর লোয়ার লিমিট হচ্ছে 0, তাহলে এখানে যদি 0 বসাই, 0 বসালে 0 ভাগে মানে 0, তাহলে cos 0 মান কত, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, তার মানে থিটার ভ্যালু হচ্ছে π/2। আচ্ছা, এবার এক্স এর ভ্যালু আপার লিমিট হচ্ছে a, এখানে a বসালে a কাটাকাটি, তাহলে 1 cos কত ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রি মান 1, তার মানে এখানে যখন a হবে তখন এখানে হবে কত 0। তাহলে এবার টোটালি ইন্টিগ্রেশনটা চলে যাচ্ছে যে r ইকুয়ালস টু, আচ্ছা এখানে কত ছিল 4 ইন্টু a, তাহলে এই 4 ইন্টু এটাকে এখানে লিখে এখানে 0 যখন ছিল তখন হবে π/2, তো লিখলাম π/2, আর উপরে যখন a হবে তখন হবে 0, তাহলে এখানে লিখলাম 0। আচ্ছা, এখানে কত আছে সাইন কিউব থিটা, তো লিখে ফেললাম সাইন কিউব থিটা। কেমন, বাকিটুকু কি অবস্থা, বাকিটুকু হচ্ছে ডিএক্স, তো ডিএক্স এর ভ্যালু তো এখানে আছে কত 3a cos স্কয়ার থিটা, তাহলে এই ভ্যালুগুলো এখানে কোথায় লিখবো, আচ্ছা এই পাশে নিচে লিখতেছি, কেমন 3a cos স্কয়ার থিটা, সামনে কত আছে মাইনাস আছে, সামনে আছে, আচ্ছা একবারে লিখি সমস্যা নেই। তো আচ্ছা লিমিটটাও মুছে দিচ্ছি, এটার প্রয়োজন যেহেতু নাই লিখে ফেলছি, তাহলে কত আছে এখানে মাইনাস সাইন থিটা ইন্টু হচ্ছে ডি থিটা। ওকে, তো সবগুলো ভ্যালু বসিয়ে দিলাম, এবার আমি ইন্টিগ্রেশনটা শেষ করব। তো এগুলো মুছে দিচ্ছি, এবার এই পাশের ছবিটা মুছে দিচ্ছি, ছবিটা পাওয়ার প্রয়োজন নাই। তো এখন ভ্যালুগুলো দেখো কি অবস্থা হয়, ইকুয়েশনের দিকে যদি ফলো করি, এখানে কত হবে, এই যে মাইনাসটা সামনে চলে আসবে, এখানে আছে 4a আর এখানে 3a, তার মানে কত হবে 12a স্কয়ার। কেমন, এখানে নিচে আছে π/2, উপরে আছে হচ্ছে 0, সাইন কিউব থিটা, এই যে সাইন কিউব থিটা, আর এখানে আছে কত সাইন থিটা, তার মানে কত হবে সাইন টু দি পাওয়ার 4 থিটা, আর সাথে আছে cos স্কয়ার থিটা। কেমন, এই যে cos স্কয়ার থিটা, তাহলে লিখলাম cos স্কয়ার থিটা ইন্টু হচ্ছে ডি থিটা। তো আমরা কি জানি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আপার লিমিট সবসময় বড় হয়, লোয়ার লিমিট সবসময় ছোট হয়, বিশেষ করে ডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে। তো এখানে অ্যাকচুয়ালি আমার লোয়ার লিমিটটা নিচে, এটাকেও যদি উপরে উঠাতে চাই, লিমিট চেঞ্জ করতে গেলে একটা অ্যাডিশনাল মাইনাস আসবে, ওই মাইনাস মাইনাস এটা কত হয়ে যাবে প্লাস, তাহলে 12 স্কয়ার, এখানে π/2 উপরে, নিচে হচ্ছে 0, সাইন টু দি পাওয়ার 4 থিটা ইন্টু cos স্কয়ার থিটা ইন্টু হচ্ছে ডি থিটা। তো আমরা আমাদের গামা বিটা ফাংশন চ্যাপ্টারে আমরা ফর্মুলা শিখেছিলাম যে 0 থেকে π/2 সাইন টু দি পাওয়ার পি থিটা ইন্টু হচ্ছে cos কিউ থিটা ইন্টু হচ্ছে ডি থিটা যদি হয়, তাহলে ভ্যালু হবে গামা পি প্লাস 1/2 গামা কিউ প্লাস 1/2, হ্যাঁ, ডিভাইডেড বাই 2 গামা পি প্লাস কিউ প্লাস 2 ডিভাইড বাই 2। এটা হচ্ছে আমাদের গামা বিটা ফাংশনের ফর্মুলা ছিল। তো তাহলে এখানে বলো পি এর মানটা এখানে কত 4, কিউ এর মানটা 2,
আপার লিমিট 0 π/2, লোয়ার লিমিট হচ্ছে 0। তো সবগুলো বিষয় আমাদের স্যাটিসফাইড যেহেতু করেছে, তাহলে এটাকে আমরা গামা বিটা ফর্মুলাতে কনভার্ট করে ফেলবো। তো এখানে ভ্যালুটা কত হবে তাহলে? এখানে হচ্ছে 12a²। আচ্ছা, তো বলতেছে উপরে গামা p + 1/2। তো p এর ভ্যালু আছে 4, দ্যাট মিন্স 4 + 1/2, তার মানে হচ্ছে 5/2, 5/2। আচ্ছা, পরেরটা q এর মান কত আছে 2, তাহলে 2 + 1/2, দ্যাট মিন্স হচ্ছে 3/2। ক্লিয়ার? তো নিচে কত আছে? নিচে হচ্ছে 2 গামা, 2 গামা। বলো p + q, তো p এর মান 4, q এর মান 2, তো 4 এর একটা যোগ করলে হবে 6, আর সূত্রের 2, তো 6 + 2 মানে হচ্ছে 8, 8/2, দ্যাট মিন্স হচ্ছে গামা 4, গামা 4। ক্লিয়ার? তো এবার এখানে এই 2 এর সাথে 12টা কাটাকাটি করলে এখানে হবে 6a²। হ্যাঁ, লিখলাম 6a², 6a²। আচ্ছা, উপরে কতটুকু আছে? উপরের ভ্যালুগুলো আর চেঞ্জ না করি, উপরের ভ্যালুগুলো যেভাবে আছে এভাবে রেখে দাও। উপরে ক্যালকুলেশনটা একটু পরে করব। তো লিখলাম হচ্ছে গামা 5/2, গামা 3/2, আর হচ্ছে গামা 4। তো গামা 4, গামা 4। আচ্ছা, তো এই ক্যালকুলেশনটুকু একটু পরে করব। এগুলো মুছে দিলাম সবকিছু, এগুলোর আর তেমন প্রয়োজন নাই। এটা হচ্ছে আমার বাউন্ডারি রিজিয়নের ভ্যালু। তো বলো, গামা বিটা ফাংশনে আমাদের কিন্তু সূত্র ছিল যে গামা n+1 = হবে n গামা n এবং হচ্ছে n ফ্যাক্টরিয়াল। তাহলে এখানে গামা 5/2 আছে, গামা 5/2, তো তুমি এটাকে লিখতে পারো যে গামা 3/2 + 1। তো 3/2 + 1, তাহলে n+1 এর সূত্র হচ্ছে n গামা n, দ্যাট মিন্স 3/2 গামা 3/2। ক্লিয়ার? তো এরপরে এখানে 3/2টা আছে, এই 3/2 কে তুমি আবার লিখতে পারো হাফ প্লাস 1। লিখতে পারো কত? হাফ প্লাস 1। তাহলে এই হাফ প্লাস 1 আবার কি হয়ে যাবে? 3/2 আবার হবে হাফ গামা হাফ। গামা হাফের মান কত? √π। এটা লিখবো না, এটা পরে লিখবো। আচ্ছা, এবার এখানে কি অবস্থা? এখানে আছে গামা 3/2। তাহলে গামা 3/2 কে তুমি এভাবে লিখো, গামা 3/2 মানে হচ্ছে গামা হাফ প্লাস 1। তো এই যে n+1 এখন লিখবো করতো n গামা n, তার মানে n এর মান হচ্ছে এখানে হাফ, হাফ গামা হাফ। হ্যাঁ, আচ্ছা, নিচে কত আছে? নিচে আছে হচ্ছে গামা 4। তো গামা 4 আবার কেমন করে লেখা যায়? গামা 4 লেখা যায় গামা 3+1। তো এই দেখো, এই n+1 লিখতে পারবো কত? n ফ্যাক্টরিয়াল। তাহলে n এর ভ্যালুটা এখানে 3 লিখতে পারি, 3 ফ্যাক্টরিয়াল। তো সবগুলো ভ্যালু এখানে ইনপুট করে দিব এই জায়গাতে। তাহলে এখানে r এর ভ্যালুটা কি অবস্থা হয় দেখো, এখানে হচ্ছে 6a², 6a², কেমন? উপরে আছে গামা 5/2। গামা 5/2 এর ভ্যালু কত? গামা 5/2 এর ভ্যালু হচ্ছে 3/2 হাফ ইনটু গামা হাফ। লিখলাম 3/2 হাফ গামা হাফ। গামা 3/2, গামা 3/2 ভ্যালু হচ্ছে হাফ গামা হাফ, তাহলে হাফ গামা হাফ। নিচে হচ্ছে গামা 4। তো গামা 4 এর ভ্যালু কত হচ্ছে? 3 ফ্যাক্টরিয়াল। এখানে লিখতে পারি 3 ফ্যাক্টরিয়াল। এই যে গামা 4 এর ভ্যালু 3 ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, আর গামা 4 এ লেখা যায় গামা 3+1। গামা 3+1 মানে হচ্ছে কত? 3 ফ্যাক্টরিয়াল। ওই যে এই সূত্র, গামা n+1 = n ফ্যাক্টরিয়াল। আচ্ছা, তো এবার এখানে চিন্তা করো, এই জায়গাতে, এই যে এই জায়গাতে চিন্তা করো গামা হাফ, এই যে গামা হাফ আর হচ্ছে গামা হাফ। তো এটার ভ্যালু কত? √π। আবার এটার ভ্যালু কত? √π। তো এই দুইটা মিলে কত হয়ে যাবে? এই দুইটা মিলে হয়ে যাবে শুধু পাই। কেমন? তাহলে ভ্যালুটা গিয়ে দাঁড়ায় এখানে হচ্ছে 6a², এখানে 3 ফ্যাক্টরিয়াল, 3 ফ্যাক্টরিয়াল ভ্যালু হচ্ছে 6। কেমন? আচ্ছা, উপরে ভ্যালুগুলো ঠিকঠাক রাখো, 3/2 হাফ, এখানেও হাফ, এটাও ঠিকঠাক থাক। এই গামা হাফ মানে হচ্ছে √π × √π, দ্যাট মিন্স শুধু পাই, শুধু পাই। কেমন? তো এবার এখানে কি হয়? এখানের এই যে 6 আর হচ্ছে এই 6 কি যাবে? কাটাকাটি চলে যাবে। তো কাটাকাটি গেলে অ্যান্সার কত হয়? অ্যান্সার হচ্ছে a², 3, এখানে উপরে হবে 3, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর বাকি আছে পাই। তাহলে কি অবস্থা হবে? 3, 3 পাই a² হচ্ছে 8। এটা হচ্ছে আমার টোটাল এত স্কয়ার ইউনিট। আমার হচ্ছে টোটাল যে কার্ভটা ছিল, সেই কার্ভের এনক্লোজড এরিয়ার মান হচ্ছে 3π² অথবা 3a² π/8, যেভাবে তুমি বলো, কোনো সমস্যা নেই। তো তোমরা ভিডিওটা কয়েকবার করে দেখবে। তোমরা ভালো করে দেখলে তোমাদের অ্যাস্ট্রয়েডের প্যারামেট্রিক ইকুয়েশন, কার্ভ ট্রেসিং, সিমেট্রিক না নন সিমেট্রিক সেইটা, ট্যানজেন্ট লাইন, এবং হচ্ছে কিভাবে গ্রাফটা ড্র করতে হয় এবং প্যারামেট্রিক ইকুয়েশন থেকে কিভাবে সলভ করতে হয়, তোমরা আশা করি পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে?